কলকাতার আরজিকর ভয়ঙ্কর নৃশংস বর্বরচিত ঘটনা। রাজ্যবাসীর কাছে হাড় হিম করা একটি ঘটনা। দোষীদের শাস্তির পাশাপাশি নিহত তরুণী চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে রাজ্যবাসী। আরজিকর কাণ্ড এবং ৭৮তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে এসবিএন এর ক্যামেরায় উঠে এলো আসানসোল দক্ষিণ শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপ মাঝির একান্ত সাক্ষাৎকার। দেশ আরো একটি স্বাধীনতা দিবস পালন করতে চলেছে। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হতে চলেছে। এই প্রেক্ষাপটে বেশ কিছু প্রশ্নের অবতারণা অবশ্যই হওয়া প্রয়োজন এবং সেই প্রশ্নের অবতারণার যে প্রসঙ্গ, তার সমাধান এবং তার আগামী দিনের লক্ষ্য এবং দেশ জাতি কিভাবে গড়ে উঠবে তার একটা দিশা জনপ্রতিনিধিরা দিয়ে থাকেন, বিশেষত যারা রাজনীতি অর্থনীতির সাথে যুক্ত। আমাদের মধ্যে অনুপ মাঝি উপস্থিত রয়েছেন, আসানসোল দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি এবং ৫৭ নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর। তাকে আমরা কিছু বুঝে নেওয়ার চেষ্টা করব। তবে প্রথমেই যে প্রসঙ্গটা একটু আনার চেষ্টা করব, খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যেটা কলকাতার আরজি করা হয়েছে, সেই প্রসঙ্গের প্রতি তার সহমর্মিতা পরিবারের পাশে এবং আগামী দিনে যাতে আমাদের এই অঞ্চলের হাসপাতালগুলোতে সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার হয়, সে প্রসঙ্গে অনুপবাবুর মতামত শুনবো এবং পরবর্তী পর্যায়ে স্বাধীনতা দিবসের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। মর্মান্তিক ঘটনা, ভাষায় প্রকাশ করা যায় না। এই ঘটনা, যে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী একদম যুদ্ধকালীন তৎপরতায় বিষয়টাকে দেখেছেন এবং ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু প্রশ্ন যেটা, যে প্রশাসন, মুখ্যমন্ত্রী একা তো প্রশাসন চালাবেন না, বিভিন্ন জায়গায় তার প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। প্রশ্ন হচ্ছে যে ঘটনা ঘটে যাওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে, ঘটনা ঘটে যাওয়ার পর ২-৪ দিন মিডিয়ার চর্চা থাকে, তার পরবর্তী পর্যায়ে সব আবার সমান্তরাল দেখাতে চলে আসে। আপনার কাছে সরাসরি প্রশ্ন, আমরা তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে না হয় তার জন্য আসানসোল জেলা হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, দেখা যাচ্ছে সেখানে অসামাজিক রাতের বেলা কর্মকাণ্ড হচ্ছে, প্রশাসন সেইভাবে এখনো পর্যন্ত সদর্থক ভূমিকা নিচ্ছে না। কি বলবেন প্রশাসনের কাছে? আপনি শাসক দলের প্রতিনিধি হয়ে কি আপিল করবেন? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সত্যি খুবই নিন্দনীয়। এরকম ঘটনা সমাজে যাতে না হয় সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। আর যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন, যে যারা এইসব কর্ম করে বেড়ায় তারা কোনো জাতি বা কোনো সম্প্রদায় বা কোনো বর্ণ কোনো কিছুর মধ্যে পড়ে না। অন্যায় অন্যায়, দোষী দোষী, এবং দোষী যারা এইসব কাণ্ড করে বেড়ায় তাদের উপযুক্ত শাস্তি হোক, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চাইছেন। এবং আমরাও আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাইছি, যিনি দোষী তাকে নির্দিষ্ট ভাবে বা নির্দিষ্ট কোন ব্যক্তিটা করেছে বা এর সঙ্গে কারা কারা জড়িত তাদের শাস্তি হওয়া খুবই প্রয়োজন। যদি এটা না হয় তাহলে আগামী দিনে আমার মনে হয় যে মানুষের পক্ষে ভালো হবে না। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, যদি প্রয়োজন পড়লে আমরা এটাকে শিবের হাতে দিয়ে দেবো। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে পদক্ষেপ নিয়েছেন সেটা সাধারণ মানুষ বুঝছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দল বা কোনো বর্ণ বা কোনো রং কিছুই দেখেন না। যেখানে অন্যায় সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং অন্যায়ের যে যারা অন্যায় করছে তাদেরকে কিভাবে ধরে নিয়ে আসতে হয় বা তাদের কিভাবে সাবিত করে তাদের সাজা দেওয়া হয়, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন। অনুপবাবু, খুব ইন্টারেস্টিং বিষয় এটা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই তার বক্তব্যে বলেছেন যে দরকার পড়লে তিনি এতটাই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন এবং ঘটনাটার এত নিন্দা তিনি করেছেন, তিনি বলেছেন তিনি দরকার পড়লে এনকাউন্টার করা হবে এবং দরকার পড়লে ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে দ্রুত বিচার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার ব্যবস্থা করা দরকার। কি মনে করছেন, এটাই কি দরকার? আমি প্রথমে করতালি দিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ, যে কথাটা বলেছেন, সত্যি আমাদের যে যুব সমাজ এতে বুক ফুলিয়ে বলতে পারে এবং গর্ব করে বলতে পারে যে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এটাই হওয়া উচিত। সাথে আমি মানুষকেও বলবো, যারা আমরা আছি প্রত্যেকে, আমরা যদি সজাগ না হয় সমাজ কোনোদিন সজাগ হবে না। প্রশাসক দেখেন করেন, কিন্তু একটা ঘটনা আমরা মনে করি, এই যে আমরা একটা গ্রামের মধ্যে থাকি, একটা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, প্রশাসক কি করবে? সবসময় তো প্রত্যেকটা জায়গায় নজর দেওয়া সম্ভব হয় না। অতএব
আমরা যারা আছি, মানুষ যারা আছি, আমরা যারা বসবাস করি, আমরা যদি এই বিরুদ্ধে বা এইসব চোখে রাখি, নজরে রাখি, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। তার জন্য আমাদেরকেও কিছুটা দায়ী হতে হবে, দায়ী নিতে হবে, এবং আমরাও যথেষ্ট চেষ্টা করি যাতে এরকম ঘটনা না ঘটে। আমাদের যদি চোখে সেরকম কোনো ঘটনা পড়ে যে এরকম একটা ঘটনা হওয়ার আছে, আমরা সাথে সাথে পুলিশকে জানাই, আমাদের দলে যারা নেতৃত্ব আছেন তাদেরকে জানাই, এবং প্রশাসক বেশ ভালো উপযুক্ত ব্যবস্থা নেন। দক্ষিণ শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি বললেন যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এবং যদি ঘটনা ঘটার মতো কোনো পরিস্থিতি থাকে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ যাতে জেগে ওঠে, এবং সেক্ষেত্রে তৃণমূল কর্মীরা কিন্তু অগ্রাধিকার দেবে এই কাজটিকে যাতে প্রতিহত করা যায় সমাজকে সুন্দর করার জন্য। ভারতবর্ষ যে রোগটাতে ভুগছে, যে অভিশাপ আমাদের মধ্যে চলছে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা প্রয়াস ক্রমাগত চলছে দেশের মধ্যে, এবং সে কারণে আমরা এখনো পর্যন্ত এই বিষ দাগটাকে উঠিয়ে তুলতে পারিনি। একটা শক্তি কাজ করছে। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে লেখা আছে এখানে সমস্ত জাতির সহাবস্থান হবে। কোথাও কি মনে হচ্ছে একটা শক্তি কাজ করছে জন্মলগ্ন থেকে যাতে ভারতবর্ষের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়? কি মনে হচ্ছে আপনার? প্রথমে বলতে পারি এবারে যে এই ভারত স্বাধীনতার পিছনে, হয়তো আমাদের পরাধীন ভারত যখন স্বাধীন হয়েছিল, আমরা যদি ইতিহাস ঘেঁটে থাকি বা ইতিহাস পড়ে থাকি, তাহলে সেই সময় অখণ্ড বাংলার কথা কেউ ভুলব না। অখণ্ড বাংলা যেভাবে শহীদ হয়েছেন দেশ স্বাধীনের জন্য, অনেক মায়ের কোল খালি হয়েছেন, কিন্তু আমরা কেউ ভেবেছিলাম যে আমরা দেশ স্বাধীন করে আজ এইভাবে বসবাস করব? লজ্জা লাগে। তাই আমাদের বাংলার প্রতিটি মানুষকেই সজাগ হওয়া দরকার, কেননা বাংলা স্বাধীনতার পেছনে যা অবদান সেটা কেউই অস্বীকার করতে পারবেন না। তাই আগামী দিনে বাংলার মানুষকে সজাগ হতে হবে। এই যে স্বাধীনতার পিছনে যে বাংলার যেটা অবদান, অথচ বাংলা বঞ্চিত, সব দিক দিয়েই বঞ্চিত। অ্যাকচুয়াল কি জানেন ব্যাপারটা কি? ব্যাপারটা বলতে গেলে যে শিক্ষা, আমরা ওই বই পড়ে যে শিক্ষা অর্জন করলাম, সেটা আসল শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে মনুষ্যত্ব জাগিয়ে তুলতে হবে, মানবিকতার বিকাশ ঘটাতে হবে, এটা হচ্ছে শিক্ষা। যেটা আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের সুভাষচন্দ্র বসু বলেছিলেন, এবং অনেক মনীষী যারা রয়েছেন, প্রত্যেকেই, এটা ওনাদের কথা, আমাদের কথা নয়। তাই প্রথমে চিন্তা করা দরকার এই যে যুব সমাজ যারা জেগে উঠছেন, আসছেন, বা আমাদের গার্জেন যারা, আমরা গার্জেন আছি, আমাদের ছেলে মেয়েদের প্রতি এদের পরিকাঠামো, অর্থাৎ যে স্টুডেন্ট লাইফের স্ট্রাকচার, ফাউন্ডেশন যেটা বলে, সেই ভিতটা ঠিকমতো তৈরি করতে হবে। ঠিকমতো শিক্ষকের সম্মুখে তুলে ধরতে হবে, যাতে পরিকাঠামো অর্থাৎ সিস্টেম ছাড়া তো কোনো কিছু চলে না। আজ পৃথিবীটা চলছে একটা সিস্টেমের মধ্যে, আর যদি পৃথিবী সিস্টেমের বাইরে চলে যায়, পৃথিবীটা হারিয়ে যাবে। তাই সব কিছু সিস্টেম বা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। আমি মনে করি, যেহেতু আমি আশ্রমের ছাত্র, ভারত সেবা সংঘ থেকে পাস করে এসেছি বা পড়াশোনা করেছি ওখানে, আমরা দেখেছিলাম যে ডিসিপ্লিনটা কাকে বলে। একটা যদি মানুষ ঠিক ডিসিপ্লিনের মধ্যে চলে, সে কোনোদিন অন্যায় করতে পারে না, সে কোনোদিন সমাজ বিরোধী হতে পারে না, সে কোনোদিন সমাজের অপকর্মের সঙ্গে যুক্ত হতে পারে না। যদি অপকর্ম কেউ করে থাকে, সেখানে তারা প্রতিবাদ করে। তাই আমি এই আপনার 78 যেতম আমাদের স্বাধীনতা দিবস, আমরা আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকেই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং যুব সমাজকে এটুকু জানাই যে শিক্ষা, এই আরেকটা কথা বলিনি, যে এই যে শিক্ষা, আমরা যদি আজ এখানে বসে বা আলোচনার মাধ্যমে দেখি, দেশটা কিন্তু দেখুন শিক্ষিত লোকরাই চালায়। এখানে কোনো ঠেলাওয়ালা, সাইকেলওয়ালা, চাওয়ালা, রিক্সাওয়ালা ওরা দেশ চালায় না। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা কিন্তু দেশটা চালিয়ে আসছে। আবার আমরা যদি পক্ষান্তরে দেখি, একটা রিক্সাওয়ালা, তার মানবিকতা যদি দেখি, কোথাও পয়সা হারিয়ে গেছে বা কেউ পয়সা ভুলে গেছে বা কোনো জিনিস কোথাও পড়ে আছে, সেই রিক্সাওয়ালা তার সেটা দিয়ে দিচ্ছে।
তো অতএব শিক্ষা সেখানেই আমি দেখি, আমি অত্যন্ত মনে করি, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমি পড়াশোনা করে আমি একটা ডিগ্রি নিয়ে গেলাম, হ্যাঁ, আর যে জায়গায় আমার মানবিকতা কোনো বিকাশ ঘটলো না, মনুষ্যত্বের বিকাশ ঘটলো না, এখানে শিক্ষার কি দরকার আছে? অনুপবাবু যেটা বলতে চাইছেন যে প্রকৃত শিক্ষার প্রয়োজন রয়েছে, অর্থাৎ শুধু ডিগ্রি বা কাগজে কলমের শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষার পরেও প্রকৃত মূল্যবোধের শিক্ষা, যে মূল্যবোধ দেশকে সুস্থ সমাজ ব্যবস্থা গঠনে সাহায্য করবে, সেই শিক্ষার কথা তিনি বলছেন। নতুন প্রজন্মের কাছে তিনি সেটাই আশা করছেন। আমরা সর্বশেষ একটা প্রশ্ন নিয়ে যাব অনুপবাবুর কাছে, যেহেতু তিনি যুব সমাজের প্রতিনিধিত্ব করেন, ভীষণ ক্রীড়াবিদ মনস্ক একজন ব্যক্তি। তার কাছে যেটা যাব, যে বর্তমানে দেখা যাচ্ছে যে সরকারি সেগমেন্টকে, রাষ্ট্রায়ত্ত উদ্যোগকে খানিকটা লঘু করে দিয়ে কিন্তু বেসরকারি উদ্যোগগুলো যাতাবাচ্ছে, এবং সরকারি উদ্যোগে যেহেতু এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, সেহেতু আগামী দিনে কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিরাট ক্রাইসিস আসছে, যেটা যুব সমাজকে কার্যত মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। কারণ প্রাইভেট সেগমেন্টে 20,000 25,000 টাকার চাকরি কোনোদিন ভবিষ্যৎ হতে পারে না। তাই আমাদের সরকারি উদ্যোগগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আগামী দিনে কি ভূমিকা নেওয়া প্রয়োজন, আমরা অনুপবাবুর কাছ থেকে শুনবো। আমাদের 2006-এ আমাদের ইস্কো এখানে আধুনিকরণের কাজ শুরু হয়েছিল। সেই সময় আমরা গ্রামবাসীরা, আমরা নাকাটাসোদা, প্রস্তমপুর, কুইলাপুর, যাদের আমাদের চাষের জমি ছিল, আমরা সেই সময় স্ব ইচ্ছায় জমি দিয়েছিলাম, যাতে এরকম একটা বৃহৎ শিল্প আমাদের বার্নপুর শিল্পাঞ্চলে গড়ে উঠছে বা প্রসারিত হচ্ছে। সত্যিই আমরা খুবই গর্বিত, এবং আমরা কর্তৃপক্ষের কাছে আবেদনও করছি, বা গতকাল আমাদের একটা মিটিং ছিল কর্তৃপক্ষের সাথে, সেটা আবেদন করেছি, যাতে এই শিল্প সম্প্রসারণের কাজে আমরা যারা আছি, গ্রামবাসীরা আছি, বা যারা আমরা তৃণমূল কর্মী আছি, সম্পূর্ণ আপনাদের সাথে আছি। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যাদের লোকাল ছেলে, অর্থাৎ যারা লোকালের মধ্যে আমরা আছি, অনেকেই জমি জায়গা দিয়েছি বা অনেকভাবে সাহায্য করে থাকি, সেগুলোর প্রতি নজর দিতে হবে, যাতে লোকালে লোক চাকরি পায়। আপনারা ট্রেনিং সেন্টার করুন, সেই ট্রেনিংয়ে আমাদের লোকাল ছেলেরা ট্রেনিং দেবে। ট্রেনিং দেওয়ার পর আপনার সার্টিফাই করে, সার্টিফিকেট দিয়ে তাদেরকে কাজের উপযুক্ত ব্যবস্থা করে দিন। আর সবথেকে একটা বড় কথা হচ্ছে যে এইরকম একটা, যেটা শুনলাম আমি, যে পৃথিবীর মনে হয় আর কোনো জায়গা নেই বা কোনো স্টিল প্ল্যান্ট নেই, আমাদের বার্নপুর স্টিল প্ল্যান্টটা যেভাবে সম্প্রসারণ হচ্ছে, এবং একটা আধুনিক প্রযুক্তি, যেখানে বলছে পলিউশন কম থাকবে, যেখানে বলছে কার্বন ডাইঅক্সাইড 0% থাকবে, মানে সত্যি শুনে খুবই ভালো লাগছে। এবং সাথে যদি এই লোকালদের কর্মসংস্থান ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা সজাগ হয়ে আছি। আপনি আশাবাদী? আশাবাদী আমি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বার্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, laparoscopic surgeon and infertility specialist, attached with District Hospital, Asansol, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437।